দর্শক, ফিরে এলাম রাজনীতির বাইরে। আজ আমরা কথা বলছি জনাব আব্দুল মান্নানের সঙ্গে। আপনার বন্ধু বলছিলেন যে আপনি ক্লাসে সবচেয়ে সুদর্শন ছিলেন। তো সেই সুদর্শন মানুষ স্কুল কলেজে কি ধরনের রোমান্সে জড়িয়েছিলেন আজকে বলতে পারেন? সেই সুযোগ ছিল না। কেন? আমাদের সময় রোমান্সের কোনো সুযোগ ছিল না, কারণ আমরা যে ছেলেদের স্কুল, হ্যাঁ, সেখানে কোনো মেয়েকে আমরা পাইনি স্কুলে, আর মেয়েরা পড়তো গার্লস স্কুলে। আচ্ছা। তো সুতরাং ওই যে যেখানে বড় হলাম আমাদের সেই 51ভুক্ত বড় পরিবারে, হ্যাঁ, তারপরে আসার পর থেকে আমাদের যে পরিবেশে ওই যে কোনো এই রোমান্সের কোনো সুযোগ, বিপরীত পক্ষের সাথে কোনো যোগাযোগ। এমনকি আপনি যখন সেনাবাহিনী ছেড়ে দেন তখন আপনি অবিবাহিত, পরবর্তীতে বিয়ে করলেন বোধহয় একটু দেরি করে। কিভাবে হলো সেটা বিয়ে? সেটা সবকিছু কিন্তু ওই যে ঘটনাক্রমে জাস্ট সো হ্যাপেন। আচ্ছা। বিয়ে করতে তো জানি বিয়ে করব। হ্যাঁ। অনেকে আমাকে বলতো একটু একটু রহস্য করে বলতো যে ভাই কি আর ইউ কনফার্ম ব্যাচেলার? আমি বললাম যে ব্যাচেলার তো বটে, কিন্তু কনফার্ম কিভাবে করতে হয় আমি তো জানি না হাউ টু কনফার্ম। যাই হোক এভাবেই ছিলাম। এন্ড পরে এক পর্যায়ে ভাবলাম যে না, আমি না শুধু আমার যে বন্ধু আজিম, আমরা দুজনেই ব্যাচেলার ছিলাম। ইনফ্যাক্ট আই ম্যারিড বিফোর হিম। আর তো আমাদের যদিও বলি না যে আমরা একত্রে বিয়ে করবো, বাট এটা আন্ডারস্ট্যান্ডিং দুজনেই আমরা মোটামুটি কাছাকাছি সময়। সুতরাং তাকে রেখে আমি বিয়ে করাটা মনে হয় যে আই বিট্রেড হিম। আই লেফট হিম এ ব্যাচেলার এন্ড বিয়ে করে। এবং উনি তার কিছুদিন পরে, উনি হ্যাঁ অল্প কয়েক মাস পরে উনি বিয়ে করলেন। আমার বিয়েতে আমার যখন এঙ্গেজমেন্ট হয় সেদিন সে সেখানে ছিল। বিয়েতে অবশ্যই ছিল বেস্ট ম্যান ইন দি ম্যারেজ। আমারটা হলো যে অ্যারেঞ্জ। আচ্ছা। আমি যেহেতু অ্যাকচুয়ালি মা বাবা দুজনেই মারা গেলেন, সাধারণত যে আমাদের বাংলাদেশে হয় দুটো, যদি আপনাকে পরিবারের নিজেও করতে হয়, মুরব্বীকেও তো একটু ইনিশিয়েটিভ নিতে হয়। আমাদের সাধারণত কেউ ছিল না, কিন্তু আমি পরিবারে বড় ছিলাম। আর ওই ব্যবসা আসার পর থেকে আর্মিতে ছিলাম, সে এক জগৎ, ব্যবসা আসলাম আরেক জগৎ। তো সুতরাং সবকিছু মিলিয়ে ওই যে বলে না যে ম্যাগে ম্যাগে অনেক বেলা চলে যায়। এই যে বেজে মেজে অনেক বেলা হয়ে যায়, পরে উদ্যোগগুলোকে আমার বোনেরা, আমার কিছু আত্মীয় স্বজন এবং বন্ধুরা সবাই মিলি তারা ভাবলো যে না, এই বিয়ে যদি ওকে না করানো হয়, জোর করে ধরে না, বিয়েটা কিন্তু তার পক্ষে করা সম্ভব হবে না। আচ্ছা। তারা তখন মেয়ে দেখতে আরম্ভ করলো। আমার দুই একটা জায়গায় মেয়ে দেখালো বাংলাদেশে, যেটা তখন ছিল, এখন হয়তো এখনো আছে, অ্যারেঞ্জ করে যাই একটা মেয়েকে দেখানো। আমি তো মনে করি যে আমার মেয়েকে যদি কেউ এভাবে দেখতে থাকে আমি কিন্তু দিব না, বিকজ এইটা তখন কিন্তু ছিল মেয়ে দেখা। এটা আমাদের বাংলাদেশে মানুষ তো খুব সহজ সরল ভাবে নেয়। তো মেয়ে দেখার কথা আসলো, দুই একটা জায়গায় দেখলাম টেকলাম, হলো না, হবে। আমি আবার হংকং চলে যাই, বিদেশে চলে যাই, সময় হয় না। তারপর একদিন বললো যে না, আমাদের কাছেই আমার শ্বশুরবাড়ি কিন্তু একদম আমাদের চিটাগাঙে, আমাদের ভেতর থেকে প্রতিবেশী। আচ্ছা। আমাকে বললো যে ওই ফয়েজ সাহেবের একটা মেয়ে আছে, খুব লম্বা টম্বা সুন্দর, এই মেয়েটাকে দেখা যায়। আমাকে বললো। আমি বললাম আমি হংকং যাচ্ছি, আমি আসলে দেখবো। আমি হংকং চলে গেলাম। আসার পরে বলছে যে তোমাকে আজকে নিব, ওরা তোমাকে দেখতে চায়। তখন গেলাম। প্রথম তো মনে হয় আমার শাশুড়িরা আসলেন। আচ্ছা। আমার শ্বশুর শাশুড়ি ওদের আত্মীয় স্বজন আসলো আমাদের বাড়িতে। আসলো, দেখে টেকে তারা মোটামুটি পছন্দ করলো। তারপরে আপনারা গেলেন। তখন আমরা গেলাম, দেখলাম। তো এভাবে হয়ে গেল। দেখি আপনার স্ত্রী, 3 মেয়ে এবং ছেলে, আপনার সম্পর্কে কি বলেন? আমাদের অ্যাকচুয়ালি বিয়েটা হয়েছিল প্রপোজালের মাধ্যমে। এন্ড ফার্স্ট আমার হাজব্যান্ডের সাইড থেকে প্রপোজালটা আসছে, এন্ড দেন আমার আব্বা আমার সাথে কথাবার্তা হলো ফ্যামিলিগত ভাবেই। একজন মানুষ হিসাবে অত্যন্ত, আমি বলবো, বড় মনের, ভালো কথা বলেন, সদালাপি, এন্ড খুবই ভালো মন মানসিকতা, ভালো স্যাক্রিফাইসিং মেন্টালিটি। তো অ্যাজ এ মানুষ হিসাবে খুব ভালো মানুষ, কিন্তু নিজের বেলায় খুবই বেখেয়ালি। খিদা লাগলেও বলবে না যে আমার খিদা লাগছে, বুঝেও না খিদা লাগছে। ইভেন কি ঘরে কোনো কিছু রান্না হলে আমি একটু বুঝি যে লবণ বেশি বা কম। আমি যদি বলি যে এই মেয়েদেরকে যদি জিজ্ঞেস করে বলি যে এটা লবণ হয়েছে বেশি বা কম হয়েছে, কেন দাও নাই, বলে কই না তো, ঠিকই তো আছে, থাক বাদ দাও, ভালোই তো আছে। ওই টেস্ট বুঝে না যে এটা খুব মজা হলে বলবে না খুব মজা, খারাপ হলে বলবে না যে খুব খারাপ। তো ওইটাই একটু বেখেয়ালি ওই সাইড থেকে। ঝগড়াঝাটি হয় না বললে ভুল হবে, ঝগড়া হয়, একটু তো মন মালানো হয়। একটু দেরি করে আসলো,
বা কোথাও যাচ্ছি যেতে হবে ভুলে গেল বা আসতেছি আসতেছি মনে করাই দিতে হলো কেন, ওটা নিয়ে হয়তো বা আমি মন খারাপ করি। আচ্ছা ঠিক আছে সরি, আর কখনো হবে না, আচ্ছা ঠিক আছে কালকে থেকে আর দেরি করে আসবো না, আচ্ছা একদম টাইম মতো চলে আসবো, এগুলো বলে দেন আবার ঠিক হয়ে যায়। আমার বাবা সবসময় আমাকে বলতো যে সবসময় একজন অনেস্ট এবং সিনসিয়ার মানুষ হয়ে চলবে, যাতে আমি অন্যদের সবসময় হেল্প করতে পারি সেরকম ভাবে। বাবাকে আমরা সবকিছু নিয়ে ওনার সঙ্গে শেয়ার করতাম, তো উনি হিজ অলওয়েজ দেয়ার আমাদের কথা শোনার জন্য এবং আমাদের খুব ভালো ভালো অ্যাডভাইস করতেন, যেটা আমরা সবসময় ওনার অ্যাডভাইস আমাদের জন্য নাম্বার ওয়ান। আমরা তিনও বোনই আমরা বাবার জন্য খুবই প্রিয় এবং আমরা বাবার জন্য বাবা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রিয় মানুষ। জীবনে কখনো হাত ধরেনি, মারেনি। মা মেরেছে ছোটকালে, কিন্তু বাবা কখনো মারেনি। আমার মেয়েরা আমার বাবাকে নানা ডার্লিং ডাকে, আর আমার বাবা আমার মেয়েদেরকে খুবই আদর করে। আমাদের সাথে আব্বুর রিলেশনশিপটা খুব ফ্রেন্ডলি। আমরা ডিনার টেবিলে হোক বা যখন আমরা বাইরে খেতে যাই বা এমনি যখন সবাই বসে গল্প করি, আব্বু আমাদেরকে জোকস বলে, আমরা আব্বুকে জোকস বলি, আমরা বসে সবকিছু ডিসকাস করি। রিলেশনশিপ খুব ফ্রেন্ডলি। যখনই আব্বু ট্রাভেল করতো, ধরেন ফর এক্সাম্পল যখন চিটাগং যেত, ওরা প্লেনে ক্যান্ডি বা অন্যান্য কোনো কিছু দিলে আব্বু কখনো খেত না, বাট নিত, বাসায় এসে তারপর আমাদের সবাইকে দিত। আমরা খাই আর না খাই, বাট সবসময় দিত। অফিস থেকে এসে সবসময় আমাকে এবং আমার দুই বোনকে হাতে নিয়ে প্লেনের মতো করে ঘুরাতো। আব্বু তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি এতদিন একলা একলা পুরো বিজনেস হ্যান্ডেল করতা, এখন যেহেতু সানি আর আমি তোমার বিজনেস রিসেন্টলি জয়েন করলাম, তুমি আস্তে আস্তে তোমার ওয়ার্কলোডটা আরো কমাবা এবং নিজের প্রতি আরো যত্নশীল হবা। আমার বাবা একজন অত্যন্ত ভালো মানুষ এবং ওনার মন খুব বড়। আব্বু খুব সিম্পল, হাম্বল এন্ড ফ্রেন্ডলি, কিন্তু একই সময়ে অনেক সাহসী একজন মানুষ। আব্বু আমাদের ফ্যামিলিতে অনেক স্ট্রেংথ এন্ড পজিটিভিটি আনে। As a father, he's always been very loving, caring and responsible. অনেক ব্যস্ততার মধ্যেও সব সময় আমাদের ফ্যামিলিকে অনেক সময় দেওয়ার চেষ্টা করে। He's a big risk taker in life and সব সময় নিজেকে চ্যালেঞ্জ করতে খুব পছন্দ করে। Abbu, we love you. I think you work too hard. Please try and find time to take care of yourself. ছোটকাল থেকে আমি দেখেছি যে আমার বাবা একজন খুব স্ট্রং মোরালফুল একজন মানুষ। ছোটকাল থেকে আমাকে অনেক গাইডেন্স দিয়েছে আমার মাকে রেসপেক্ট করার জন্য। আমার বাবা আমাকে বেশি বকাঝকা করেনি ছোটকাল থেকে, বাট হিজ অলওয়েজ বিন আ সোর্স অফ পজিটিভ গাইডেন্স। যদি কোনো মিস্টেক হয়ে থাকে আমার পার্ট থেকে আমাকে বকা না দিয়ে বরং বুঝায় বলতেন, এন্ড আমি সেন্স করতে পারতাম যে আমার বাবা আমার সাথে ডিসঅ্যাপয়েন্টেড, এন্ড দ্যাট ইটসেলফ was the biggest punishment for me. Obviously, অনেক social expectations আছে, কিন্তু কাজ ছাড়া কখনো ঘরের বাইরে বেশি টাইম স্পেন্ড করে না। যখনই ফ্রি টাইম পায় আমার বাবা সবসময় বাসায় এসে আমার সাথে, আমার 3 বোনের সাথে, আমার মায়ের সাথে যতক্ষণ পসিবল সময় স্পেন্ড করে। আমার বাবা বা আমার মা এভরিডে আমাকে ফোন করে, every night almost. I always feel very very homesick and খুব মিস করি আমার মা বাবাকে। পরিবারের সদস্যদের কথা শুনছিলেন, কেমন সময় দিতে পেরেছেন এরকম একটি ব্যস্ত জীবন থেকে? অ্যাকচুয়ালি সবকিছু মিলিয়ে তো জীবন। আপনাকে তো একটা বাদ দিয়ে আর একটা নিয়ে তো জীবনটা তখন একগুণ হয়ে যায় বা একতরফা হয়ে যায়। তারপরে ধরেন যেহেতু বাবা হিসাবে আমার দায়িত্ব আছে, স্বামী হিসাবে আমার দায়িত্ব আছে, ভাই হিসাবে দায়িত্ব আছে, প্রতিবেশী হিসাবে, এলাকার মানুষ হিসাবে, সবকিছু মিলেই জীবন সেই হিসাবে চেষ্টা করি। লাকি যে আমার স্ত্রী, আমার ছেলে মেয়েগুলো তারা যে এত কিছু আপনাদের জিজ্ঞেস করছেন, এত কিছু বলছে জানা ছিল না। আমি তো খুবই মনে করি যে আমি অত্যন্ত একজন ভাগ্যবান মানুষ। আর আমার বাচ্চারাও যেভাবে ভালো কথাগুলো বললো, আমি আই থিঙ্ক প্রবাবলি আমি নিজেকে আবার খুঁজে পেয়েছি আমার মধ্যে, আমার বাচ্চাদের এবং আমার স্ত্রী, আমার ভাই বোনদের কথার মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ বিকল্পধারা মহাসচিব জনাব আব্দুল মান্নানের কথা শুনছিলাম, এবং যিনি পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি উল্লেখ করছিলেন এলাকার প্রতি সময় দেওয়া, মানুষের প্রতি, ব্যবসার প্রতি, লাইফ একটা ফুল ব্যালেন্সের ব্যাপার, এরকম একটি কথাই উনি বলছিলেন। আমরা আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সঙ্গে দেখা হবে আপনাদের সাথে।